দর্শক, ভোজ্য তেল এবং এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম রাখার প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, হঠাৎ করে বাজারে আবার ওই ভোজ্য তেলের সংকটটা কেন দেখা গেল? এবং গতকালকে আমরা দেখতে পারলাম যে নড়াইলে তেলের সংকট অনেক প্রকোপ ধারণ করেছে এবং আপনাদের ক্যাবের পক্ষ থেকেও এটার একটা মানে প্রতিরোধ বা একটা প্রতিবাদ জানানো হয়েছে, মানববন্ধন করা হয়েছে। তো আসলে এই সংকটটা কেন হলো হঠাৎ করে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা এই যে সংকটটা তৈরি হয়েছে, সংকটটা কৃত্রিম সংকট তৈরি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা মজুত করছে ভোজ্য তেল। তারা এমনভাবে মজুত করছে যে তারা দাম বাড়াতে চায়। সরকার, একটা নতুন সরকার আসছে, সরকারের সময় দিতে হবে। তো সরকার বলতেছে সেটা যে যৌক্তিক যে দাম সেটা আপনাদেরকে দেবো, কিন্তু তারা এটাতে রাজি না। তারা নিজেরাই এমন কাজটা করছে তারা ভোজ্য তেলের যে বোতল সেটা কেটে ড্রামে ভরছে, যেটা অনিরাপদ ড্রাম, যেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আইন হয়েছে যে ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি করা যাবে না। তারা ওই ভোজ্য তেলটা ড্রামে নেওয়ার কারণে সুবিধা হলো কি, ওইটার মধ্যে এটা কি সয়াবিন তেল না পাম অয়েল এটা বোঝা যাচ্ছে না, এটার দাম কত এটা লেখা থাকতেছে না। যার জন্য তারা প্রতি লিটার তেলে 198 টাকা সরকার কর্তৃক নির্ধারিত, সেটা বিক্রি করতেছে তার 35 টাকা বাড়াইয়া বাজারে বিক্রি করতেছে। যেখানে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দেখা গেল যে 135 টাকার মতন প্রতি লিটার সরকার কর্তৃক নির্ধারিত দামের উপরে আরও 35 টাকা বাড়াইয়া এটা তারা বিক্রি করতেছে। এবং সয়াবিন তেল যেটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র সুপার শপগুলি যে ঢাকা শহরে আছে, স্বপ্নের কথা বলেন, আগরের কথা বলেন, তাদের এখানে গেলে 5 লিটারে একটা পাওয়া যায়, কিন্তু 1 লিটারের বা 2 লিটারের এটা তাদের এখানে এখন ক্রাইসিস তৈরি হয়েছে। মিনা বাজারও ঠিক একই অবস্থা। এটা আমরা যেটা মনে করতেছি কি, এটা হলো এই ভোজ্য তেল ব্যবসায়ী যারা ব্যবসাটা করতেছে, এটা কিন্তু বাংলাদেশের এদের সংখ্যা খুব একটা বেশি না। 5 থেকে 6টা রিফাইনারি আছে যারা এই ভোজ্য তেলের ব্যবসাটা করে, যেমন সিডি গ্রুপের কথা বলতে পারেন, মেঘনা গ্রুপের কথা বলতে পারেন, এসসালাম তো এখন নাই, এসসালাম পিকে, তারপরে পুষ্টি বিক্রি করে টিকে গ্রুপ, মোনায়েম গ্রুপ, এই কয়টা কাছে কোম্পানি, সিটি গ্রুপ, তাদের কাছে কিন্তু সয়াবিন তেলটা তারা ওইখানে অনিরাপদ ড্রামে দিয়ে বিক্রি করলে তাদের লাভ হয়। তাদের যারা ওইখানে ম্যানেজার সাহেব আছে, এটা হয়তো কর্তৃপক্ষ জানে কিনা আমি জানি না, এই ম্যানেজাররা ওই কাজটা করে ডিউ লিটার করতে গিয়ে আপনার ডিউ আমার দিচ্ছে, আমার ডিউ আপনাকে দিচ্ছে, অথবা আমি যদি তাদেরকে আলগা এক্সট্রা কোনো পয়সা না দিই, তারা করে গিয়ে আমার ট্রাক দাঁড়ায় থেকে 3 দিন 4 দিন আমার মাল দিচ্ছে না। একটু যদি এই বিষয়টা আর একটু পরিষ্কার করতে চাই, আপনি বলছিলেন অনিরাপদ ড্রামের মাধ্যমে তেলটাকে মজুত করা হচ্ছে। এই মজুতটা করছে কারা? এটা যদি একটু স্পেসিফিকলি বলেন যে মজুতগুলো কাদের মাধ্যমে করা হচ্ছে? এটা যারা ডিউ পারচেস করে, ওই ভোক্তা অধিদপ্তর থেকেও এটা অভিযান চালানো হয়। যারা বেচা কেনাটা করে রাখে, মৌলভীবাজার তারা ঢাকার যেমন তারা বেচা কেনা করে, কোম্পানিগুলি বলতেছে যে রিফাইনারিগুলি বলতেছে আমরা কোনো ড্রাম দেই না। তারা ড্রাম নিয়ে আসে। আগে যেমন বাজারে তেল কিনতে যেত, শিশি বোতল নিয়ে যেত, তারও এরকম ড্রাম নিয়ে যায়। এই ড্রামগুলি আমাদের দেশে অনিরাপদ বলছে আমরা এই কারণে যে এই অনিরাপদ হচ্ছে আমাদের দেশে কোনো ভোজ্য তেল পরিবহন করতে পারে বা রাখতে পারে এই ধরনের কোনো ড্রাম আমাদের নাই। আমাদের দেশে যে ড্রামগুলি আসে এগুলো কেমিক্যালের ড্রাম, এগুলো বিষও আসে। এই কেমিক্যালের পরে তারা করছে এটা একটু ওয়াশ করে, সেটা যথাযথভাবে ওয়াশ হয় না, সেখানে রেসিডিউ যেটা থাকে যায়, এটা আমাদের অসংক্রামক যে বেদিক, ইভেন শেষ পর্যন্ত ক্যান্সার পর্যন্ত হইতেছে। যার জন্য সরকার আইন করছে, এই আইনটা ব্যবসায়ীরা এটাকে বাস্তবায়ন করতে দিচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন একজন মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, তারা এসে কেন বলে, যেমন আমাদের আগে উপদেষ্টা যিনি ছিলেন, নাম বলবো না আমি, উনি বলছে না এই অনিরাপদ তেল যেটা বলা ছিল সঠিক না, আমি নিজেও খাই। অথচ কখনই উনি তো খায় অলিভ অয়েল, কিন্তু বলতেছে না আমি এই তেল আমি আমার কোনো ক্ষতি করে না। ক্ষতিটা তো তাৎক্ষণিকভাবে আসবে না, ক্ষতিটা আসবে একটা সার্টেন টাইম যাওয়ার পরে। তো এইটা তারা করতেছে। ওই যে সরকারের কিছু দুর্বলতা আছে, কিছু লোক আছে সরকারের যারা এই অসাধু ব্যবসায়ীদের সাথে তাদের একটা অলিখিত তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তারা এটা আইনও বাস্তবায়ন করতে পারতেছে না,
আইন হওয়ার পরও আইন বাস্তবায়ন হচ্ছে না। আসলে এই দুর্বলতা আসলে কোন জায়গাটাতে? সরকার, নতুন নবনির্বাচিত সরকার এসেছে এবং এটা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, তো তাদের তো আইনগত সেই এখতিয়ারটা থাকা উচিত। মানে এখন যদি এই তেলের মজুতটা যদি জনসম্মুখে হয়ে থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেয়ার কথা এখানে। সরকারের তো নেওয়ার কথা, কিন্তু সরকার যদি আপনি ধরেন যদি আপনি ছুটি ছাটা বাদ দেন আর কি, এই সরকারের বয়স হচ্ছে কত, 15 দিন হয় না বললে, ওয়ার্কিং ডেজ তাদের ধরলে কি, এই সুযোগকে তারা নিছে যে সরকার এখানে একটা দুর্বল পয়েন্ট পাইছে। তারপরে আবার ভোক্তা অধিদপ্তরে যারা অভিযানটা করে থাকে আর কি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করে থাকে, এই সময় ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কে আসবে কে যাবে, ভোক্তা অধিদপ্তরের ডিজি কদিন পরে উনি রিটায়ার করবে, তো ওনার এটার মধ্যে খরচ নেই। ভোক্তা অধিদপ্তর থেকে তারা যে মনিটরিং, জব্বরের কথা আমরা শুনছি, জব্বর মনিটরের কথা, তারাও সেইভাবে মনিটরিংটা করতেছে না, কিন্তু তাদের কাজ এটা। আমরা আমাদের ক্যাবের আন্দোলনের ফসলে কিন্তু ভোক্তা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, অথচ এখন তারা সেইভাবে মনিটরিংটা করতেছে না। গাছ ছাড়াও আর কি গেলে মনে করেন আপনি কারণ বাজারে শুধু মনিটরিং হয় না, আমাদের সারা বাংলাদেশে তো এটা হওয়া উচিত। আর তাদের কিন্তু অনেকগুলি জেলাতে তাদের এডি আছে যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে তারা ওইখানে ভোক্তা অধিদপ্তর থেকে তারা নিয়োগ পাইছেন। তারা সব জেলার কথা বলছি না, কিছু কিছু জেলাতে তারাও সেভাবে তদারকিটা করে না। এখানে একটা আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই ভোক্তা অধিদপ্তরের বিরুদ্ধে একটা অভিযোগ সবসময় দেখা যায় যে তারা কাজের প্রসারের থেকে প্রচারটা বেশি করে। ক্যাবের পক্ষ থেকে এই কার্যক্রম কেমনভাবে দেখছেন? না, আমরা যেটা দেখছি ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি আর কি, আমরা গতকালকে আমাদের মানববন্ধন ছিল সারা বাংলাদেশে এবং আমরা নিজেরাও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি। এখানে ভোক্তা অধিদপ্তরের আগের যে কার্যক্রম যেভাবে ছিল তারা কিন্তু সেইভাবে কার্যক্রম করতেছে না। তারা কিভাবে সময় কাটায় আমি জানি না। তারা শুধু কারণ বাজার আর শ্যামবাজার, এই দুইটা বাজারে কিন্তু বাংলাদেশের না, আরও অন্যান্য বাজারগুলি আছে, সেগুলি তো তাদের তদারকি নাই বলেই, তদারকিটা কমে গেছে বলেই কিন্তু এই মজুদটা করতে পারতেছে এবং ভোক্তাদের থেকে ইচ্ছা মতো এই দামটা নিচ্ছে, যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের তো ক্রয় ক্ষমতা অনেকটাই আমাদের কমে গেছে, শুধু খালি ভোজ্য তেল না, আমরা এই পেট্রোল, আবার আমরা যদি অকটেনের কথা বলে নাকি, সেটাও তো মজুত করতেছে সরকারকে আমি মনে করি যেটাকে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি সরকারের শত্রু আমি মনে করি। তারা সরকারকে সাহায্য করতেছে না, বরং তাদের উদ্দেশ্য কী আছে তারা আমি জানি না, তবে তারা সরকারকে সৎভাবে সহযোগিতা করতেছে না। আমরা চাই সরকার যারা এই ধরনের কাজে লিপ্ত, যারা এইভাবে অসাধু ব্যবসায়ী, যারা সব ব্যবসায়ীর কথা বলছি না, অসাধু ব্যবসায়ী যারা এই ধরনের মানে মূল্য বৃদ্ধি কইরা মজুত কইরা ভোক্তাদের কষ্ট দিয়ে মানে তারা মুনাফা লওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সরকার আইন আছে এবং আইনের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। সবাইকে শাস্তি দেওয়ার কথা আমরা বলছি না, এবং শাস্তি এটার একমাত্র রিমিডি না, কিন্তু সচেতন করার জন্য মানুষকে যে চোর না শুনে ধর্মের কাহিনী, তাদেরকে শুধুমাত্র আমরা নীতিবাক্য বলে গেলে তারা শুনবে না। তাদের দুই চারজন যদি আপনার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, তাহলে অন্যরাও কমপক্ষে শিক্ষা নেবে যে না, এরকম অপরাধ করলে তাদের পরিবার জানুক যে তার বাবা, তার সন্তান যদি এটা জানতে পারে তার বাবা মজুত করছে, ভোজ্য তেলের দাম বাড়াইয়ে বিক্রি করছে, সোয়াবিনের নামে পাম অয়েল বিক্রি করছে, এইটা হলে তার নিজের একটা লজ্জা আসবে। সেই জন্য আমরা বলি যে দুই একজনকে হইলেও আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, তাইলে সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সর্বাত্মকভাবে, কারণ নতুন সরকার আসছে, এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের, এটা আমরা মনে করি এটা আমাদের পবিত্র দায়িত্ব, আমরা এটা করতে চাই এবং আমরা সরকারকে যেভাবে সহযোগিতা করতে চাই, সরকার যেভাবে নিতে চায় আমরা সেভাবে করতে রাজি আছি। আমরা গত 2-3 মাস ধরে দেখতে পাচ্ছি যে এলপিজি সিলিন্ডারের একটা খুবই সংকট দেখা গিয়েছে এবং মাস দেড়েক আগেও একটা পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এবং এখনও যেটা দেখা যাচ্ছে যে এলপিজি সিলিন্ডারের একটা সংকট এবং সেটার দাম কিন্তু সরকারের পক্ষ থেকে বাড়ানোর পরেও বিভিন্ন লোকাল মার্কেটগুলোতে আরও বেশি দাম রাখা হচ্ছে। তো আসলে আজকে আবার আমরা যেটা দেখলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে জেলা প্রশাসন এবং হচ্ছে ভোক্তা অধিকারকে বলা হয়েছে অভিযান পরিচালনার জন্য। তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করব, তবে তার আগে আমরা একটু মাঠের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী আফরোজা লামিয়া আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তিনি আমাদেরকে এলপিজি সিলিন্ডারের সবশেষ পরিস্থিতি জানাবেন। আফরোজা, আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে
চাই, আমি বর্তমানে রাজধানীর তেজগাঁও এলাকায় আছি। এইখানে এসে কিন্তু এখানে দুটি গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে। একজন বিক্রেতার সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে 2 এপ্রিল কিন্তু সরকার নির্ধারিত যেই রেট 1728 টাকা, তারা কিন্তু এই রেটে কোম্পানিগুলো থেকে সিলিন্ডার পাচ্ছেন না। তারা কিন্তু এর চেয়ে বেশি রেট 1750, 1800 বিভিন্ন কোম্পানি থেকে তার চেয়ে বেশি দামে তারা সিলিন্ডার কিনে এনেছে, এবং যখন তারা খুচরা বিক্রি করছেন তারা 1900 টাকা কিংবা তার বেশি দামে বিক্রি করছেন। আমরা বিগত কয়েকদিন ধরেই কিন্তু এলপিজি সিলিন্ডারের দামের খবর নিয়ে কাজ করছি। অনেক ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, ক্রেতারাও বলছিলেন যে এলপিজি সিলিন্ডারের দাম কোনো দোকানদার 2000 টাকার উপরে 2100, 2200, 2300 টাকা পর্যন্ত বিক্রি করছেন। ক্রেতারা বলছেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা ছিল, তখন কিন্তু তারা 1341 টাকায় কোনো সিলিন্ডার কিনতে পায়নি। তারা বলছে যে দোকানদারদের কাছে যখন তারা সিলিন্ডার কিনতে যাচ্ছিলেন তখন দোকানদাররা বলছিলেন যে সিলিন্ডারের বিভিন্ন ক্রাইসিস রয়েছে, কোম্পানি থেকেই তারা সিলিন্ডার কিনতে পাচ্ছেন না। নানা অজুহাতে তারা কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করেছেন সিলিন্ডার। তখনও তারা 1600-1700 টাকা করে কিনেছেন, এখনও তারা বেশি দামেই কিন্তু কিনতে হচ্ছে তাদেরকে। তো সরকার নির্ধারিত যেই দাম সেই দামে ক্রেতারা সিলিন্ডার পাচ্ছেন না। তারা বলছেন যে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে তাদেরকে সিলিন্ডারগুলো কিনতে হচ্ছে। তামজিদ, আপনি জেনে থাকবেন যে আমাদের যেই এলপিজি সিলিন্ডার, এলপিজি গ্যাসের যে চাহিদা তার 70 থেকে 80% কিন্তু দেশের বাইরে থেকে আমদানি করা হয়, এবং যে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যেমন ওমেরা আছে, এছাড়াও বসুন্ধরা এলপিজি আছে, যমুনা এলপিজি সিলিন্ডারের যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু পাইকারি দামে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডারগুলো বিক্রি করে থাকে। মূলত এই জন্য বিক্রেতারাও বলছেন যে তারা পরিবহন খরচ, শ্রমিক খরচ সহ একদমই সরকার নির্ধারিত দামে তারাও ছেড়ে দিতে পারছেন না। সেই ক্ষেত্রে 100-200 টাকা লাভে তাদেরকেও বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণের সরবরাহ তারা পাচ্ছেন না। তামজিদ, এই ছিল এলপিজি সিলিন্ডারের দরদাম নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আফরোজা। আমরা যেটা দেখছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে এই যে এলপিজি সিলিন্ডারের একটা সংকট, সরবরাহ ঠিকভাবে পাচ্ছে না, এবং এই যে কারণে দামটাকে বাড়তি রাখতে হচ্ছে। আসলে এই নৈরাজ্যটা কেন হচ্ছে? দামের নৈরাজ্য, এই সিলিন্ডার সংকটটা আসলে কেন হচ্ছে? এটা হলো যে যারা এলপিজি নিয়ে ব্যবসা করতেছে তাদের তারা লোভের কারণে এটা করতেছে। আবার যদি আপনি ন্যায্য দামে কেন দিবেন এই কথা আপনার কাছে বিক্রি করবে না, আপনাকে দিবে না সিলিন্ডারে, এটাও চলতেছে। এবং শুধু খালি একটা না, একটাতে একজন সাংবাদিক এই ব্যাপারে কথা বলার জন্য আমি বলবো তার পা ভেঙে ফেলছে পিটিয়া। যারা ওইখানে এলপিজি যারা ব্যবসা করে তারা কেন এইগুলি নিয়ে রিপোর্ট করছে, সেও আমাদের ক্যাবেরই একজন সদস্য ফরিদপুরের, তার পা ভেঙে ফেলছে, সে পঙ্গুতে চিকিৎসা করেছে। এই অবস্থা চলতেছে। এইগুলো দাম তো নয়, নেয় মানে কি, আমরা যদি একটা সরকার কর্তৃক নির্ধারিত দামের চাইতে 500-700 টাকা, মানুষ বিভূত বলে যা হয় আর কি, 500-700 টাকা বেশি দিয়ে চাইলেও দেয় না, আরও বেশি দিতে হবে তাদেরকে। এটা হলো তাদের লোভ। আমরা যেটা মনে করি ক্যাবের পক্ষ থেকে, কনজিউমারদের পক্ষ থেকে, আমরা কনজিউমার্স রাইটস নিয়ে যেহেতু কাজ করি, কি সরকারের উচিত এই ধরনের যারা এই ব্যবসাটা করতেছে এদের লাইসেন্স বাতিল করে দেওয়া এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আমরা মনে করি আইনানুগ ব্যবস্থা যতক্ষণ মতো না নেওয়া হবে, এবং সরকারকে শক্ত হইতে হবে। সরকার একটু দুর্বল মনে করতেছে তারা, যে সরকার নতুন সরকার আছে এই সময়টার মধ্যে কিন্তু তারা 1000 কোটি টাকার ব্যবসা করে। এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, এই যে গ্যাসের বা এলপিজির সিলিন্ডারের যে ব্যবসাটা, এটা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এটার সঙ্গে জড়িত রয়েছে, এবং এটা সরবরাহ করার দায়িত্বটা তাদেরই। তো তাদেরকে সুশাসনের আওতায় বা একটা সুষ্ঠু বাণিজ্যের আওতায় আনার জন্য এখন কি করা যেতে পারে, বা আনা সম্ভব হবে কিনা? না, সম্ভব তো অবশ্যই হবে। সরকার হয়তো লম্বা আমরা কথা বলি আগে, সরকার যদি মনে করে যে না, যেমন আমরা কালকে দেখলাম যে একজন ওই ডিলার তারা আসছে মানববন্ধন করে, সারা বাংলাদেশ থেকে আছে, সারা প্রেস ক্লাব আমরা দখল করে ফেলছিল। কারণটা হলো এটাই, সরকার যখন একটু ব্যবস্থা নিতে গেছে তখনই তাদের গায়ে লেগেছে, না আমরা সঠিক ব্যবস্থা করে না। তো কৃষক তাদেরকে সার কিনে নেয়, সার তারা তাদেরকে দিচ্ছে না, তারা তাদের জন্য আলাদা গোডাউন রাখে, সেখানের থেকে সার নিলে পরে প্রতি কেজিতে তাদেরকে 15 থেকে 20 টাকা বেশি দেওয়া লাগে। আবার তারা বলে যে আমাদেরকে ব্যবসা দিতে হবে। এই সরকার কোনো ব্যবস্থা নিতে গেলে এটাকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা শ্রেণী এখানে কাজ করে, এবং তারা আমরা সারা বাংলাদেশ থেকে তো প্রেস ক্লাবে এসে থাকে, তারা মতিঝিল হোটেলে এসে থাকছে, এই টাকা পায় কই তারা? তার মানে ওইখানে একটা অবৈধ ব্যবসা তারা করে। এই ব্যবসার এটাই এলপিজির বেলাটি একই অবস্থা।
আপনি এই ভোজ্য তেলের কথাই বলেন, ভোজ্য তেল ছাড়াও আরও কিছু কিছু এই যে সবজির কথা যদি আমরা বলি আর কি, আপনার ব্রয়লার মুরগির কথা আপনি যদি বলেন আর কি, একই অবস্থা সব জায়গাতেই। একটা তারা নৈরাজ্য সৃষ্টি করে বর্তমান সরকার, কারণ গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার, ভোটের সরকার আছে, এইটারও এটাকেও যাতে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে মানুষের কাছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই কাজটা করতেছে। এইখানে সরকার, আমরা মনে করি সরকারের যে এজেন্সি, আমি বলি সরকার যে আদেশগুলি দিচ্ছে মন্ত্রণালয় থেকে যেটা দিচ্ছে, এটা তারা যাদের কাছে দেওয়া হচ্ছে তারা সবাই পালন করে না সেটা, তারা অনেকেই এটা গায়ে লাগায় না। কারণ গায়ে লাগায় সে মনে করে তারা আছে, তাদের নিজস্ব তদবিরের ব্যবস্থা আছে, তারা কোন জায়গাতে দিলে ভালো হবে, কোন ডিপার্টমেন্টে দিলে ভালো হবে, কোন জেলাতে তারা ডিসি হিসেবে দিলে ভালো হবে, এইগুলির তদবির নিয়ে ব্যস্ত। জনগণের জন্য যে তারা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা জনগণের কাজ করার জন্য, এটার মধ্যে তাদের কোনো নাই। যেমন যারা এগুলি করতে যায়, আমরা যদি ক্যাবের থেকে যাই তাহলে ভাই আপনারা এত এত কথাবার্তা বলার দরকারটা কি, এরকম কথাবার্তা বলে তারা। এই যে বিইআরসির যে একটা মূল্য ঘোষণার প্রক্রিয়া দেখা দিয়েছিল, তো এটা আসলে কতটা কার্যকর, বা এই ঘোষণার প্রক্রিয়া কি তাদের রাখতে হবে কিনা? না, আমরা যেটা মনে করি বিইআরসিকে তৈরি করা হয়েছিল যে বিইআরসি মানুষের গণশুনানি করা হবে, গণশুনানি করে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটি তারা বাস্তবায়ন করবে। আমরা জ্বালানি নিয়ে কাজ করে, আমাদের জ্বালানি যিনি উপদেষ্টা প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব, উনি কিন্তু পরিষ্কার বলে দিছে, আমরা 17 সাল থেকে বলতেছি জ্বালানি রূপান্তরের কথা বলতেছি। বিইআরসি কী করে, বিইআরসি একসময় যখন আমরা এইসব কথাবার্তা বলা শুরু করলাম, তাদের স্বার্থে লাগতেছে, তো দেখা গেল যে তারা আমাদেরকে মানে গণশুনানি একসময় বাদ দিয়ে ফেলছিল। বর্তমান ওই ইউনিট সরকার আসার পরে আমরা এটা নিয়ে আবেদন করলাম, আবেদন করার পরে তারা বলা হয়েছে, তারপর দেখা গেল যে তারা আমাদেরকে পাশ কাটাইয়া, যার জন্য আমরা একসময়কে বলছি যে আমরা বিইআরসিতে এই ধরনের স্টাফ যারা আছে, কারণ যারা ওনার ওইখানে যারা আছে তারা কারা, আমরা যারা সরকারের তলবিবাহক ছিল, সরকারকে তুষ্ট করতে পারছে, রিটায়ারমেন্টের পরে তাদেরকে ওইখানে বিইআরসির চেয়ারম্যান বানানো হয়। তো উনি সরকারের স্বার্থই রক্ষা করবেন। সুতরাং সরকার এই জন্যই আমরা যেটা বলি রেখেছি, এটাকে ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা বলতে চাচ্ছি যে এটা জনগণের প্রতিষ্ঠান হোক, জনগণের জন্য তারা কাজ করুক। আমরা জনগণের, সরকার তো জনগণের জন্যই আসছে, তাই না? সরকারকে তারা ওইখানে গিয়ে ওই কাজটা না করে তারা গিয়া তাদের নিজের স্বার্থে, কারণ কোম্পানিগুলি তাদেরকে, আমরা যেটা বলি তাদের কোম্পানিগুলি তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে ম্যানেজ করার কারণে, যেমন তারা ওই যে কোম্পানিগুলি যারা বাড়াইতে চায় তাদের কথায় সরে আমাদের কথার চাইতে বেশি, যার জন্য আমরা একসময় বলছি আমরা বিইআরসিতে শুনানি করবো না। আমরা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত এই বিদ্যুৎ নিয়ে কথাবার্তা বলছি যে আপনি এটা দেখেন, যারা আছে তারা কিন্তু আইনের যে ব্যত্যয় ঘটতেছে এটা আমরা বলছি। এবং আমরা বেশ কিছু মামলাও আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ক্যাবের পক্ষ থেকে আমাদেরকে করতে হয়েছে, যেটা আমরা একটা উদাহরণ দিয়ে, একটা এই সরকারের কম্পিটিশন কমিশন তো রাখা হয়েছে যে কম্পিটিশন হবে, কারণ না আমরা পানির মূল্য 5 টাকা কেন বৃদ্ধি পেয়েছে এটা আজ থেকে 2 বছর আগে আমরা অভিযোগ করছি। এখনও যদি আমরা যাই আমাদেরকে বলে কি এটা শুনানি হবে, এটা শুনে এর মধ্যে কিন্তু পানির ব্যবসা যারা করেন তারা কিন্তু 5 টাকা 15 টাকার পানি কেন 20 টাকা হইলো, এর মধ্যে তারা কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করে বলছে। এই 1000 কোটি টাকা যদি তারা ব্যবসা করতে পারে, তাদের সমিতি আছে, এখান থেকে 200 কোটি টাকা ওই সারের দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। আমার এসব কথা শুনলে তারা রাগ করবে আমার উপরে, কিন্তু আসল সত্যটা এটি। আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের অ্যাসোসিয়েশন ক্যাব জনগণের জন্য কাজ করে যাবেন, জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, ভোজ্য তেল এবং এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম প্রসঙ্গে আজকে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। এতক্ষণ সঙ্গে ছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতেও আমরা আবারও তাকে পাবো এই প্রত্যাশা রাখছি।